গল্প বাঁধনহারা প্রেম। সেই দুপুরেই বাড়িতে এসেছে, রুম থেকে বের হয়নি। মনটা কেমন যেন অস্থির লাগতেছিল, কিন্তু কেন এমন লাগছে জানা নেই তার। তাই সে সিগারেট খেতে খেতে ছাদে যায়। ছাদে রোদকে একটা ছেলের সাথে ওইভাবে দেখে যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। রোদ শাড়ি পরেছে, শাড়ি পরে ভালো মতন হাঁটতে পারছে না। শাড়িতে পেঁচিয়ে যখন পরে নিতে যাবে, তখন আকাশ রোদকে ধরে ফেলে। আর সেই অবস্থায় শুভ্র রোদকে দেখে ফেলে যে রোদেরকে একটা ছেলে জড়িয়ে আছে। রাগে কিছু ভেবে পায় না। শুভ্র নিজের রুমে চলে যায়, এসে দেওয়ালে ঘুষি দিতে থাকে। সে কোনোভাবেই যেন নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। ইচ্ছে করছে রোদকে সহ ওই ছেলেটাকেও মেরে ফেলতে। শুভ্র দেওয়ালে ঘুষি দিতে দিতে বলে, শুভ্র, এই মেয়েটার জন্য কেন আমার এত রাগ হচ্ছে? ও জাহান্নামে যাক, তাতে আমার কিচ্ছু না। এদিকে রোদ আকাশকে দূরে সরিয়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আকাশ মুচকি হাসে আর মনে মনে বলে, আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তাই এ জন্মে এত সুন্দর বউ পাচ্ছি। চাঁদের গায়ে খুঁত আছে, কিন্তু এই জান্নাতের হুরপরির গায়ে কোনো খুঁত নেই। মনে হচ্ছে আল্লাহ খুব যত্ন করে বানিয়েছে। আকাশ একধানে তাকিয়ে আছে রোদের দিকে। রোদের কেমন যেন বিরক্ত লাগছে। এইভাবে তাকিয়ে আছে কেন এই লোক? মাথায় কি সমস্যা? আস্তে করে কাশি দেয় রোদ। আকাশের ধ্যান ভাঙে, আনমনে বলে ওঠে, আকাশ, আপনি সত্যি অনেক সুন্দর। রোদ মাথা নিচু করে আছে। আকাশ আবার বলে ওঠে, আমি এই বিয়েতে রাজি। আপনার কোনো আপত্তি নেই তো? রোদ কিছু বলে না, ঠোঁট কাঁপছে, নিজের কান্না আটকে রাখার চেষ্টা করছে। বুকের ভেতর যেন ঝড় বইছে। আকাশ আর কিছু বলে না। সে ভেবে নেয় রোদ হয়তো লজ্জা পাচ্ছে। তখনই নীলা আসে রোদ আর আকাশকে ডাকতে। দুজনেই নিচে চলে যায়। আকাশের পাশাপাশি বসায় দুজনকে। আকাশের আম্মা একটি আংটি বের করে দেয় আকাশকে। আকাশ রোদের হাতে আংটি পরিয়ে দেয়। ডায়মন্ড আংটি যেন রোদের ফর্সা হাতে জ্বলজ্বল করছে। এইসব কিছু উপরে দাঁড়িয়ে দেখছিল শুভ্র। কেন জানি তার ভীষণ রাগ হচ্ছে। রোদ নিজের রুমে চলে আসে আর পাত্রপক্ষ বিয়ের দিন তারিখ ঠিক করে যায়। সামনের সপ্তাহে রোদ আর আকাশের বিয়ে। এর মধ্যে বিয়ের শপিং, তারপর যা যা লাগে সব ঠিকঠাক করতে হবে। আরাফ চৌধুরী ভীষণ খুশি, কারণ সে এই মেয়েটাকে এই নরক থেকে বের করতে পারবে। মেয়েটা একটু সুখের দেখা পাবে। রোদ রুমে এসে কাঁদছে। নীলা রোদের কাছে যায়। রোদ নীলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, রোদ, নীলা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তাকে ছাড়া অন্য কারো কিভাবে হব? আমাকে একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? নীলা রোদের মাথায় হাত বুলিয়ে বলে, নীলা, কাঁদিস না রোদ, নিজেকে শক্ত কর। সে যদি তোকে ছাড়া থাকতে পারে, তাহলে তুই কেন পারবি না? ভুলে যা সব। মনে করবি সব একটা দুঃস্বপ্ন। নীলার কথা শুনেও রোদ নিজেকে শান্ত করতে পারছে না। নীলা রোদের মুখ তুলে
চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, নীলা, জানো প্লিজ এইভাবে কাঁদিস না। তোর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে, প্লিজ। আর শোন, আকাশ ভাইয়াকে দেখে মনে হলো সে খুবই ভালো ছেলে, আর তোকেও সুখে রাখবে। রোদ কিছু বলছে না, শুধু ফুপিয়ে যাচ্ছে। নীলা আবার বলে, নীলা, সন্ধ্যা হয়ে আসছে জানো, আমি এখন বাসায় যাই, আর প্লিজ কান্না করিস না। নীলা রোদের রুম থেকে বের হয়ে সামনে হাঁটছে। এমন সময় কেউ হাত ধরে টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে নিল। নীলা কিছুটা ভয় পেয়ে যায়। সামনে নিলয়কে দেখে রাগে কটমট করতে করতে বলে, নীলা, এই অসভ্য লোক আপনি আমাকে এখানে এনেছেন কেন? ছাড়ুন বলছি, নইলে কিন্তু চিৎকার করব। নিলয় কেমন করে যেন নীলার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, নিলয়, তো বারণ কে করেছে? করো তুমি চিৎকার। নীলা কিছুটা ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে নীলা জোরে জোরে শ্বাস নিতে থাকে। নীলার ঠোঁট থরথর করে কাঁপছে। নিলয়ের ঘোর লেগে যায়। ঠোঁট ডুবিয়ে দেয় নীলার ঠোঁটে। নীলা কিছুটা সময় লাগে কি হচ্ছে বুঝতে। যখন বুঝতে পারে কি হচ্ছে, তখনই নিলয়কে জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে ঠাস করে থাপ্পড় মারে। নীলার চোখে পানি। নীলা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিলয় কিছুটা সময় লাগে বুঝতে কি হচ্ছে। যখন বুঝতে পারে সে ঘরে বসে কি করে ফেলেছে, তখনই নিজের মাথা চেপে ধরে আর বলতে থাকে, নিলয়, সি নিলয়, তুই এটা কি করে পারলি? সি, এতটা নিচ কি করে নামলি? তোকে কি নীলা মাফ করবে? বলেই রাগে দেওয়ালে ঘুষি দিতে থাকে। অয়নের কোনো খোঁজ নেই। সেদিন যেদিন বাসা থেকে বের হয়েছে, তারপর আর ফেরেনি। রাত 12:30। রোদ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আকাশের দিকে তাকিয়ে বলে, রোদ, আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। আপনাকে কেন্দ্র করে আমি যেই জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ একটা ঝড়ে সেই জগৎ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি সব কিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের ন্যায় তীরে ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যখন কুলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সাঁতরে গ্রহণ করে মৃত্যু, তেমন আমারও যেন কিছুই করার নেই। আমিও অসহায়ের মতো গ্রহণ করেছিলাম নিষ্ঠুরতম বিচ্ছেদকে। আমার বুকের বাঁ পাশটা ফাঁকা হয়ে গেল। করুণ শূন্যতা হাড় কাঁপা শীতের মতো হু হু করে কাঁপতে থাকলো সব সময়। তুমি নাই এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারছিলাম না, কিছুতেই। কেন নাই? এটা তো কথা ছিল না। এই শব্দের উত্তর খুঁজতে গিয়ে আমি নিজের বারবার ভুল ত্রুটি খুঁজেছি। নিজেই অজান্তেই অপরাধীর কাঠগড়ায় নিজেই দাঁড় করিয়েছি বারবার। প্রতিদিন প্রতি মুহূর্তে বারবার মনে হয়েছে তুমি ফিরবে। হ্যাঁ, তোমাকে ফিরতেই হবে। হ্যাঁ, ফিরছো তুমি, কিন্তু আমি যাকে ভালোবেসেছি সে না, অন্য কেউ। খুব অচেনা হয়ে গেলে তুমি। আমি ভাবতাম তোমার অভাব আমাকে যেমন করে পোড়ায়, তেমনি হয়তো আমার অভাবও তোমাকে এরকম করে পোড়ায়। যে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি,
যে তোমাকে আমি ভালোবেসেছি সেই তুমি আজ খুব অচেনা হয়ে গেলে। আচ্ছা, এত হৃদয়হীন কেউ হয়? এত নিষ্ঠুর একটা মানুষকে আমি ভালোবাসলাম কি করে? হাজারটা কাটার পথ মারিয়ে আমি যে দুয়ারে দাঁড়াতে চেয়েছি সেখানে আমার অপেক্ষার কেউ ছিলই না। কে জানতো হাজারটা বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়ে আমি যে হাতটা শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম সেই হাতটা সবার আগে আমার হাত ছেড়ে দিবে। আচ্ছা, কিভাবে সব কিছু ভুলে গেলে? কিভাবে এত নিষ্ঠুর হলে? আমি তো আপনাকে খুব বেশি ভালোবেসেছি। আপনার আমার এই বিচ্ছেদ কেন হলো? কি দোষ করেছিলাম আমি যে এতটা ঘৃণা করেন আমায়? রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে। দুপুর 11টা। একটা কফি শপে বসে মিটিং করছিল শুভ্র। হঠাৎ কারো হাসির শব্দ পাই। সামনে তাকাতেই ভ্রু কুঁচকে তাকায় শুভ্র। রোদ বসে আছে সামনে, লোকটাকে দেখতে পারছে না। রোদকে অন্য কারোর সাথে এইভাবে বসে থাকতে দেখে রেগে গিয়ে জোরে থাপ্পড় বসায় রোদের গালে। আশেপাশে সবাই তাকিয়ে আছে। শুভ্রর রাগে যেন শরীর চলে যাচ্ছে। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।